অনুষ্ঠানের সূচনা লগ্নে একটি সুন্দর একটা পরিবেশ, মুগ্ধ পরিবেশ তৈরি হলো। এবার আমি আমাদের স্পিনার স্পিকার আমাদের শ্রদ্ধেয় ডক্টর মৃন্ময় হাজার হাতে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমরা ওনার কাছ থেকে সমুদ্র থেকে কিছু আমরা নুড়ি কুড়ি নেব। আমার মনে হয় মাইক্রোফোন লাগবে না। আবারও শুভেচ্ছা। তার কারণ হচ্ছে যে এতক্ষণ ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি তোমাদের মধ্যে, যেটা আমি খুব কম দেখি এখনকার বাচ্চাদের মধ্যে, সেটা হচ্ছে তোমরা চুপচাপ বসে আছো। আজকের দিনে যদি বলা হয় সবচেয়ে কঠিন কাজ কি, তাহলে হচ্ছে চুপচাপ বসে। ওই জন্য এখন বড় স্কুলগুলোতেও নীরবতার ক্লাস করানো হয়, যে 5 মিনিট আমরা কেউ কোনো আওয়াজ করবো না। 5 মিনিট পেরে গেলে সেটাকে বাড়িয়ে দেওয়া হয় 10 মিনিট। 10 মিনিট যদি চুপচাপ থাকতে পারি তাহলে বলা হয় 20 মিনিট। 20 মিনিট যদি চুপচাপ থাকা যায় তাহলে সেটা একটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট। 20 মিনিট পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। কেন যাচ্ছে না বলতো? আমাদের ধৈর্য কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ধৈর্য কখন কমে? যখন অস্থিরতা বেড়ে যায়। মানুষ চঞ্চল বা অস্থির হয়ে পড়লে কি হয়? তার ধৈর্য কমে যায়। একটা বাড়লে আরেকটা কমে। এটা কি বলে? কোন একটা রাশির সাথে আরেকটা রাশি একটা বাড়লে আরেকটা কমছে। না, এই ছোটটা কি? ব্যস্ত সম্পর্ক। এই তুমি সুন্দর চমৎকার বলছো। আর একটা বাড়লে আরেকটা বাড়ছে সরল সম্পর্ক বা সমানুপাত। তাই তো? তো দেখা গেছে যে এই অস্থিরতা সূচক সারা পৃথিবীর মানুষকে ভাবাচ্ছে। কেন? পড়াশোনা করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি না থাকে তাহলে অঙ্ক কেন, কোনো বিষয়ই পড়া হবে। আর আজকে ছাত্র সমাজে সেই ঘটনাটাই ঘটছে। ধৈর্য ক্রমশ কমছে, আর মনোযোগ কমছে, পড়াশোনার মানও কমে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম যে জায়গাটা ধরতে হবে কি করে আমরা মনোযোগটাকে বাড়াবো, কি করে আমরা ধৈর্যশীল হবো এবং নীরব থাকতে শিখবো। দেখো, আজকে এই যে মহান ম্যাথমেটিশিয়ান সম্বন্ধে আমরা আলোচনা করছি, সারা পৃথিবীর মানুষ আজকে, তুমি মানে যদি গুগল খুলে ম্যাথমেটিশিয়ান কেউ লেখে, সঙ্গে সঙ্গে প্রথম চলে আসবে রামানুজনের নাম। এত ম্যাথমেটিশিয়ান থাকতে প্রথম ওনার নামটাই আসছে। কেন আসছে? সবাই জানে আজকের দিনটা হচ্ছে তার জন্মদিন। এবং তিনি পৃথিবীতে এত পপুলার। কেন পপুলার বলতো? যে ফলটা আমরা সবাই খাই, এখন কোন ফলটা বেশি পাওয়া যাচ্ছে? লেবু। রোজ দিন লেবু খেতে ভালো লাগবে? আমের সময় যদি রোজ দিন আম খাই, রোজ দিন খেতে ভালো লাগে। তেমনি অঙ্কের যে ধারা, অঙ্কের যে স্রোত, সেই স্রোতের মধ্যে একদম বিরলতম জিনিস ছিলেন রামানুজন। রামানুজন আজ নেই, কিন্তু রামানুজন যে সূত্রগুলো দিয়ে গেছিলেন তার প্রমাণ তিনি রেখে যান। আমি এর আগেবার এসে বলেছিলাম যে তার প্রথম 2টো নোটবুক পাওয়া গেছিল, তারপরে তার তৃতীয় আর একটা নোটবুক, সেটাকে বলা হয় লস্ট নোটবুক, সেটা পাওয়া যায়। সেখানে যেসব জিনিস পাওয়া গেছে এখন সেইগুলো নিয়ে গবেষণা চলছে। তার প্রমাণ কি? তিনি লিখেছেন। তার কারণ কি? তার কাছে তিনি খুব দারিদ্র্যের মধ্যে দিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। এটা তোমরা বলতে পারো যে বাবা, তিনি তো বিলাত গেছিলেন বলে আমরা শুনেছি না। কোথায় গেছিলেন? লন্ডনে গেছিলেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে প্রফেসর হার্ডি তাকে নিয়ে গেছিলেন। কেন না, একটা সামান্য কেরানির চাকরি তিনি পেয়েছিলেন, পড়াশুনো মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার। যাও, এত বড় ম্যাথমেটিশিয়ান, তার পড়াশুনো মাঝ রাস্তায় কেন বন্ধ হয়ে গেল? তার পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার 2টো কারণ ছিল। এক ছিল দারিদ্র্য, আর 2 ছিল গিয়ে তিনি
একটা বিষয়ে পরপর দুবার ফেল করেছিলেন। কিসে বিষয়? সেটা হচ্ছে গিয়ে লিটারেচার। হায়ার সেকেন্ডারি পড়ার পরে যখন স্নাতক স্তরে পড়তে হয় তখনও লিটারেচার পড়তে হতো। লিটারেচারে তিনি কিন্তু ফেল করে গেলেন, তার জন্য তিনি ছিলেন আন্ডার গ্রাজুয়েট। তিনি হাই স্কুল পড়াশোনা করেছিলেন, সেখানে গণিতে তিনি অস্বাভাবিক ভালো নম্বর পেয়েছিলেন, কিন্তু অন্য সব বিষয়ে কম। তার কারণ তার জীবনটাই তিনি গণিতের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এই যে গণিতের ভাবনা, তোমরা যে চুপচাপ আছো, চুপচাপ না থাকলে কিন্তু মনটা কি হয়, মনের ভেতরে যদি অনেক তরঙ্গ একসঙ্গে নাচানাচি করতে থাকে, সেখান থেকে ভালো কিছু বেরোবে না। এখানে স্যার আমাকে বললেন গণিতজ্ঞ। গণিতজ্ঞ আমি নই, গণিত নিয়ে কিছু গবেষণা এককালে করেছিলাম, সেই জন্য যদি গণিতজ্ঞ হয় তো গণিতজ্ঞ, কিন্তু আমার বিষয় আমি কিন্তু তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে অঙ্কে ভয় যদি কারো থাকে একটু হাত তুলবে, ভয় করবে না, গণিতে একটু ভয় আছে, খুব ভালো। এবার তোমাদের বলি যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার ছেলেবেলায় আমার ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ যারা অঙ্কের ছাত্র, তাদেরকে যদি একটা দলে ফেলা হয়, আমি সেই দলের লোক ছিলাম। অঙ্ক এই দরজা দিয়ে ঢুকছে তো আমি এই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো। কেন না, অঙ্কের মধ্যে যে মজাটা আছে, অঙ্কের মধ্যে একটা সৌন্দর্য আছে, মানুষ সেই সৌন্দর্যটা যখন খুঁজে পায় না, তখন সে অঙ্কের মজাটা পায়। তাহলে অঙ্কের এই যে সুন্দর রূপটা, সেটা কেমন জানো তো, হীরের মতো। তাহলে হীরেটা পড়ে আছে কোথায়? একটা কাদার মধ্যে ঢুকে। কাদা উপরে শুকিয়ে গেলে কি হয়? কাদা মাটি শুকিয়ে গেলে আর কি দেখা যাবে হীরেটাকে? হীরের গায়ে কাদা লেগে আছে, কাদা গেছে শুকিয়ে। নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বার করলেও আমরা কিন্তু সেই ঔজ্জ্বল্যটা দেখতে পাবো না। ঠিক তেমনি অঙ্কের মধ্যে যে সৌন্দর্য লুকিয়ে আছে, সেইটা আমাদেরকে তুলতে হবে, যা হোক করে তার উপরে যে আস্তরণটা, যে তোমরা যে কারণে দেখতে পাচ্ছ না, সেইটা কিন্তু চর্চার মাধ্যমেই সম্ভব। একটা অপরিচ্ছন্ন জিনিসকে যেমন বারবার ঘষে ঘষে তাকে উজ্জ্বল করা হয়, হীরে কিন্তু এমনি উজ্জ্বল নয়। হীরেকে কাটতে হয়, তারপর পালিশ করতে হয়, তবেই হীরা থেকে ঝকঝকে আলো বেরোবে। ঠিক তেমনি অঙ্ক, যদি ভাবো যে অঙ্কটা কঠিন মনে হচ্ছে, এটা কি জটিল ব্যাপার, যেমন আজকে হয়তো আমরা কিছু কিছু জিনিস করবো, তোমাদের কাছে সেটা জটিল মনে হতে পারে, কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। তার মধ্যে একবার যদি ঢুকে পড়তে পারো কোনোভাবে, তাহলে দেখবে জগৎটা বড্ড সুন্দর। ঠিক আছে? তোমাদের অধ্যক্ষ তিনি পড়াশোনা করেছিলেন কিন্তু কমার্স নিয়ে, কমার্সের মধ্যে গণিত আছে, কিন্তু ব্যবহারিক জীবনে দেখা গেল কি, গণিতটাকে তিনি এত ভালোবেসে ফেলেছেন যে এই শহরের মধ্যে তিনি একজন নামী গণিতের শিক্ষক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন। অর্থাৎ হীরের গায়ে যে কাদাটা ছিল, সেটা কিন্তু উনি তুলে ফেলতে পেরেছেন। তোমরাও পারবে। কেন? এইরকম একজন মানুষের কাছে তোমরা সর্বক্ষণ আছো, যিনি সবসময় সবাইকে ইন্সপায়ার করছেন। রামানুজনকে কিন্তু কেউ বলেনি যে তুমি বাবা যদি ওই লিটারেচার অর্থাৎ সাহিত্য না পড়ো, তাহলে তুমি ফেল করে যাবে, তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কেউ বলেনি। আর উনিও অঙ্ক নিয়ে করে যাচ্ছেন, অঙ্ক করে যাচ্ছেন। আর ওই সাবজেক্টে দুবার ফেল করার পরে তিনি পড়া ছেড়ে দিলেন। পড়া ছেড়ে দিয়ে তখন একটা চাকরি পেলেন কোথায়? জাহাজ ঘাটার কেরানি। এই করতে করতে মন তো থাকে না, এই যে সাধারণ যে কেরানির অঙ্ক কথা, সেই সব তো তার মন নেই। তার কাছে ছিল একটা উচ্চতর গণিতের বই। সেই বইটা ধরে তিনি কিন্তু যেখানে শেষ হচ্ছে একটা উপপাদ্য, যেখানে একটা জিনিস শেষ হলো, সেখান থেকে তিনি আবার নিজে করতে শুরু করলেন। এই সেগুলো করতেন কোথায়? না, জাহাজ ঘাটার অফিসের খাতায়। কিছুদিন পরে তার উপরওয়ালার নজরে পড়লো। তিনি করলেন কি, তার উপরওয়ালাকে বললেন কি, এইখানে একজন খুব ফাঁকিবাজ লোক জুটেছে, ওকে তাড়াতে হবে। ও খাতার মধ্যে হিসেবের জায়গায় এইসব জিনিস লিখেছে। সৌভাগ্যের বিষয়, সেই লোকটি ছিল গণিত জানা লোক।
তিনি বিদেশে গণিত নিয়ে পড়াশোনা করেছিলেন এবং উচ্চতর গণিতটা বুঝতেন। তিনি দেখে তো অবাক, এই তো হায়ার ম্যাথমেটিক্স, আমার ক্লার্ক কি করছে এসব নিয়ে। তিনি একদিন তাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন যে তুমি এসব কি করেছো? বলছে আমি তো অঙ্কটা ভালোবাসি, তো আমার সেরকম কিছু নেই, আমার এই বইটা আছে, তো ওই বই থেকে করার পরে বাকিগুলো আমি নিজে নিজে তৈরি করেছি। তিনি কিন্তু এইসব বুঝতে পারলেন না। তিনি তখনকার দিনে সেইগুলো লিখলেন, লিখে খামে পুরে পাঠিয়ে দিলেন প্রফেসর হার্ডির কাছে। দেখুন তো আমার ক্লার্ক এসব করেছে, আর এগুলো কিছু মানে আছে? হার্ডির তো মাথা ঘুরে গেল যে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও যেসব কাজ করছে, এখন গবেষণা স্তরে যেসব জিনিস হচ্ছে সেই সব কাজ করছে কিনা কোথায় মাদ্রাসের কাছে একটা অখ্যাত জায়গার একটা জাহাজ ঘাটার ক্লার্ক। উনি বললেন যে ওকে পাঠাবো না, কিন্তু যাওয়াটা তো সহজ ছিল না। কেন? এক তো সেই তখন উড়োজাহাজ ছিল না, আর কিসে করে যেতে হতো ইংল্যান্ড? জাহাজ। আর কি সুয়েজ ক্যানেলও হয়নি তখন, কিভাবে যেতে হতো জানো? হ্যাঁ, আমরা যদি এই ভারতবর্ষে যদি হয়, তাহলে এইরকম জায়গাতে রামানুজন জন্মেছিলেন কুম্ভকোণমের কাছে। আমার সেই গ্রামে নামার সৌভাগ্য হয়নি, কিন্তু গ্রামের কাছে এখানে একটা ছোট্ট জায়গা আছে, এখানে একটা যাও, এই জায়গাটা একটা মতো উঠে আছে, তারপর কতগুলো ছোট ছোট দ্বীপ আছে, তারপর এখানটাতে হচ্ছে শ্রীলঙ্কা। এইখানে একটা ছোট্ট বন্দর আছে, বন্দরটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু বন্দরটা আছে। বন্দরটার নাম হচ্ছে ধনুষ্কোটি। ঠিক আছে, আমরা যে বলেন রামায়ণের গল্প, রামায়ণের গল্পে শ্রীলঙ্কা, ওখানে তো রাবণ থাকতো, রাম কি করে গেছিল এখান থেকে ওই পর্যন্ত? সেতু বন্ধন করে। হ্যাঁ, সেই সেতুর ব্যাপারটা কিন্তু এখনো আছে, ছোট ছোট দ্বীপগুলো আছে এবং সমুদ্রের তলায় যে ডুবো পাহাড়গুলো আছে, এবং সেখানে কথিত আছে কি না, পাথর ফেলে দিলে জলে ভাসে। রামায়ণের এরকম একটা গল্প আছে, তো গল্প নয়, আমি গিয়ে ওখানে দেখেছি সত্যি ওখানে কিছু পাথর আছে যেগুলো জলে ফেলে দিলে ভাসে। জলে পাথর ভাসে, কিন্তু লোকটা নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে নাকি? কোন পাথর জলে ভাসবে? যেটা জলের থেকে হালকা। জলের থেকে হালকা পাথর কি করে তৈরি হবে? না, ওইটা সমুদ্রের ধারে, সমুদ্রের ফেনা, সেগুলো জমাট বেঁধে যায়, এমন আঠালো কাদার মতো জিনিস থাকে, তার মধ্যে হাওয়াটা থেকে যায়, বাইরেটা জমাট বেঁধে গেল, তারপর সেগুলো সমুদ্রের ধারে এরকম জমে 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 থাকে। কাঠবিড়ালিরা নাকি সেই সব পাথর তুলে নিয়ে গিয়ে রামচন্দ্রকে দিয়েছিল, রামচন্দ্র সেগুলো ফেলে 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 সেতু তৈরি করে চলে গেছিল শ্রীলঙ্কায়। সে আলাদা কথা। তাহলে রামানুজন কিভাবে গেল? না, এইখান থেকে আরো অনেক দূরে এখানে কি আছে? আফ্রিকা মহাদেশ। এদিকে আফ্রিকা মহাদেশ, তার আফ্রিকার একদম এই যে একদম শেষ প্রান্তটা, সেখানে আছে উত্তমাশা অন্তরীপ। তখন আমাদের এই কালিকট বন্দর ছিল আর এই ধনুষ্কোটি ছিল, এখান থেকে জাহাজে করে অনেক নিচ দিয়ে উত্তমাশা অন্তরীপ ঘুরে আমাকে পৌঁছতে হতো, মাস দুয়েক সময় লেগে যেত। জাহাজে কি হতো তোমরা জানো? জাহাজে কি হয়? জাহাজে চাপলে সি সিকনেস, অসুস্থতা, গা বমি করে, খেতে পারে না, সে ভয়ানক ব্যাপার। যে জাহাজে চড়ে সেই যায়, প্রথম এরকম কদিন হবে, বমি টমি হবে, একদম খেতে পারবে না, তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হলে তবে অনেক লোক এই আকাশে মারা টারা যেত। যাই হোক, রামানুজন পৌঁছেছিলেন ওখানে। মাঝে অনেক গল্প আছে, গল্প কি না তার বাড়ির লোক চায়নি, তখনকার দিনে ওটা বলতো কালাপানি। ওই সমুদ্র পেরিয়ে ওদের দেশে গেলে কি হলো না, তার জাত চলে গেল। রামানুজন ঠিক করেছিলেন যে না, যাবো না বাবা, যা করবো এখানেই করবো। তো তিনি খুবই ধার্মিক লোক ছিলেন। তার কুলদেবী একদিন স্বপ্নে বললেন কি না, রামানুজন তুমি যাও, ওখানেই তোমার উন্নতি।
কুলদেবীর আজ্ঞা পেয়ে তিনি কিন্তু চলে গেলেন। তখন তার বিয়ে হয়েছে, স্ত্রীকে রেখে তিনি লন্ডনে গেলেন। প্রফেসর হার্ডির সাথে দেখা হলো, কিন্তু তিনি প্রতিজ্ঞা করে এসেছিলেন যে তিনি ওই আমিষ খাবার খাবেন। আমিষ খেতেনও না, তিনি ব্রাহ্মণ ছিলেন, নিরামিষাশী ছিলেন। ওখানে গিয়েও আলু সিদ্ধ ভাত নিজে রান্না করে খেতেন। ঠান্ডার দেশে ওইরকম খাবার খেলে তো কেউ বাঁচবে না। কেন? আজকেই তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে ঝাড়গ্রামের ঠান্ডাতেই আমরা সব মাথায় কি সব দিয়ে টিয়ে বসে আছি। এর থেকে 10 গুণ বেশি ঠান্ডা ওখানে। তিনি যখন ওখানে ছিলেন তখন আরেকজন ভারতীয় বিজ্ঞানীও তখন কেমব্রিজে ছিলেন, প্রশান্ত চন্দ্র মহালানোবিস। প্রশান্ত চন্দ্র মহালানোবিসের কাছে খবর এলো কি যে একজন ভারতীয় গণিতবিদ, সে নাকি ম্যাজিক। কিরকম না, মুখে মুখে সে গুণ ভাগ যোগ বিয়োগ করছে, যত বড়ই গুণ দেওয়া যায় স্কয়ার রুট সব করে দিচ্ছে। সব ডিপার্টমেন্টে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন ম্যাজিশিয়ানরা যায় না, যেমন ম্যাথমেটিক্সের পরেই কাছাকাছি শব্দ হচ্ছে ম্যাজিক। ম্যাথমেটিক্স নিয়ে তিনি ম্যাজিক দেখাচ্ছেন, খুব নাম ডাকেন। একদিন প্রশান্ত চন্দ্র তার সাথে দেখা করতে গেলেন, গিয়ে দেখছেন কি যে ওখানে স্লিপিং ব্যাগ, আমরা এখানে কম্বল গায়ে দিই তো, মানে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে শরীরটাকে ঢুকিয়ে দিয়ে তাকে মানে আরেকটা কম্বলের মতো জিনিস চাপা টাপা দিয়ে তারপরে ঠান্ডাটা কাটে। তিনি কিভাবে ওইটা ব্যবহার করতে হয় উনি জানেন না, যার জন্য সারা রাত উনি ঠান্ডায় থাকতেন। এই করে হামেশাই ওনার জ্বর অসুখ এসব হতো। আর ওই অপুষ্টিকর খাদ্য খাওয়ার ফলে কি হলো, শরীরে তার অসুখ বাসা, যে অসুখের চিকিৎসা তখন হতো। এরই মধ্যে তার গবেষণা ওখানে ছড়িয়ে গেল। প্রফেসর হার্ডি এবং উনি যৌথভাবে গণিতের অনেক জিনিস করলেন। কিন্তু দেখলেন কি যে এতদিন উনি এখানে বসে যেসব কাজ করেছিলেন সেগুলো বিদেশের কোনো না কোনো ম্যাথমেটিশিয়ান আগেই করে বসে আছে। এরপরে তার একটা হতাশা এলো যে হায়, আমি এত কিছু করলাম জাহাজ ঘাটায় বসে বসে, না খেয়ে না দে, এগুলো সব কেউ আবিষ্কার করে বসে আছে। তিনি 2 বার আত্মহননের চেষ্টা করেছেন, কিন্তু মারা যান। উনি শরীর যখন একান্তই খারাপ হলো তখন উনি দেশে ফিরে চলে এলেন। উনি কিন্তু যা ভাবতেন ওই নিস্তব্ধ হয়ে একদম নদীর স্রোত যেমন স্থির শুয়ে থাকে সেরকম শুয়ে শুয়ে চুপচাপ ভাবতেন, এবং ভাবনা শেষ হলেই উনি ওনার নোট বইয়ে একটু একটু করে তুলে রাখতেন। সেগুলোই আজকে আছে। আজকের আমাদের কাছে রামানুজন মানে 3টে নোটবুক। গল্পের মতো হলেও এটা সত্যি, তিনি গণিতের একটা বিস্ময়কর প্রতিভা। আজকে আমি শুধু রামানুজন নিয়ে কথা বলবো না, কারণ রামানুজন যে অঙ্ক করে গেছিলেন সেটা কিন্তু তোমাদের এখানে 5 থেকে 9 এর মধ্যে কাউকে আমি বোঝাতে পারবো না। আরেকটু উঁচু স্তরে গেলে হয়তো আমি বোঝাতে পারতাম, তাই ওই দিকে আমি যাচ্ছি না। আমি আরেকজন গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান, আজকে যেহেতু জাতীয় গণিত দিবস, তার সম্বন্ধে একটু আলোচনা করা জরুরি মনে করছি। তারও জীবনটাও তোমাদের একটু জানা উচিত। তিনি হচ্ছেন লিওনার্ড অয়লার। কি নাম? লিওনার্ড অয়লার। অদ্ভুত তার মানে বানানটা EULER, লিওনার্ড অয়লার। লিওনার্ড অয়লার ছিলেন ইউরোপের সবচেয়ে সুন্দর দেশের লোক। কোন দেশ? ইউরোপের সবচেয়ে সুন্দর দেশ কোনটা? সুইজারল্যান্ড। কি বললে? হাততালি। সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডের উনি ছিলেন একটা ছোট্ট শহর, তার মামা বাড়িতে তিনি জন্মেছিলেন। সেখান থেকে কিন্তু কেউ বুঝতে পারেনি যে তিনি তার গণিতে এত বড় প্রতিভা আছে লিওনার্ড অয়লার। কেন? তার বাবা আর মা দুজনেই ছিলেন গিয়ে ধর্মপ্রাণ মানুষ। ওইখানে তখন কোন ধর্মের চল ছিল একটু বলো? খ্রিস্ট ধর্ম। মানে তাদের আমাদের যেমন মন্দির, ওখানে কি চার্চে কি আমাদের মন্দিরের মতো পুরোহিত থাকে? কি থাকে?
ফাদার ছাড়াও আরো কিছু পোস্ট আছে আর কি ওখানে। তো সেই যাজক সংঘ, তাদেরকে বলা হয় যাজক। মাও ছিলেন ওইরকম যাজক একজন, বাবাও ছিলেন যাজক। এবং তার মা বাবা ঠিক করেছিলেন কি এডওয়ার্ড অয়েলারও যাজক হবে। কিন্তু এডওয়ার্ড অয়েলার, তার বাবা পল অয়েলার, তিনি একটা কাজ করেছিলেন কি না, ওই সময়কার একজন শ্রেষ্ঠ গণিতজ্ঞ, যার নাম গণিতজ্ঞ বলতে পারো, ফিজিসিস্ট বলতে পারো, মানে পদার্থবিদ বলতে পারো, বার্নলির কাছে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন। প্রত্যেক শনিবার উনি বার্নলির কাছে পড়তে যেতেন। বার্নলি দেখলেন যে অনেকগুলি ছাত্র, তোমরা যেমন অনেকে বসে আছো, উনি অনেককে এরকম পড়াতেন। এই লিওনার্ড অয়েলার একদম আলাদা, তার চিন্তা ভাবনা, তার অঙ্ক কষার ধরন সবকিছু আলাদা। তো যখন তার বাবা বললেন, যা যথেষ্ট পড়াশোনা হয়ে গেছে, প্রাথমিক পড়াশোনা শেষ, এবার তুমি চার্চে ঢুকে পড়ো, তখন বার্নলি বললেন যে না পল, তুমি ভুল করছো, তোমার ছেলে একদিন পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ান হবে, আমি তার মধ্যে সেই সম্ভাবনা লক্ষ্য করছি। এবং একরকম লিওনার্ড অয়েলারকে উনি ছিনিয়ে নিলেন, নিয়ে বললেন আমার দায়িত্বে আমি ওকে পড়াবো। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হলেন। তখন এরকমই ছিল, এখন কি তোমাদের স্কুলের পরে কলেজ, তারপর ইউনিভার্সিটি, তখন হতো কি স্কুলের পরেই একদম ইউনিভার্সিটি। বাংলার যে নবজাগরণ, তোমরা জানো বাংলার নবজাগরণের প্রতিকৃত কাকে বলা হয়? বাংলার নবজাগরণের প্রতিকৃত বলো, ঠিকই বলো, রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় ছাড়া আরো অনেকের নাম আছে, তার মধ্যে একজন অ্যাংলো ইন্ডিয়ানের নামও আছে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কি করেছিলেন লোকটা? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল। এই ইয়ং বেঙ্গল বলে কিছু নয়, ইয়ং বেঙ্গল ওনাকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে এমন কিছু ধারণা তিনি তার ছাত্রদের দিলেন তার আগে কেউ দেয়নি। অর্থাৎ কুসংস্কারে নিমজ্জিত যে ভারতীয় সমাজ, তার মূলে গিয়ে আঘাত করেছিলেন ডিরোজিও। সতীদাহ প্রথা ছিল, তোমরা সবাই জানো যে রামমোহন রায় সেটা বন্ধ করেছিলেন। কিন্তু ওই বন্ধ করার জন্য কাউকে কি সাহায্য করতে হবে? একটা লোক দুম করে এই বন্ধ, কাল থেকে সতীদাহ চলবে না বলে দিতে বন্ধ হয় না। ইয়ং বেঙ্গলের এই ছেলেগুলিকে, তার যারা ছাত্র ছিল তাদেরকে তৈরি খেটিয়েছিলেন কে? হেনরি লুই ভিভিয়ান। আর কি তিনি শুধু হিন্দুদের যে মধ্যযুগীয় গোঁড়ামি ছিল সেইটা নয়, খ্রিস্টান সমাজেরও যে গোঁড়ামিগুলো ছিল সেটা নিয়েও তিনি প্রশ্ন করতেন। তার বয়স ছিল, ইউনিভার্সিটির অধ্যাপক তিনি যখন হন তখন তার বয়স ছিল 22 বছর, আর তার ছাত্রদের বয়স 18, 19, 20 বছর। বুঝতে পেরেছ? এত কম বয়সে তিনি অধ্যাপক হয়েছিলেন, ওই নিয়ম ছিল তখন। ঠিক তেমনি ভাবে লিওনার্ড অয়েলার তিনি অধ্যাপনা যখন সুযোগ পেলেন, মানে তিনি ওখান থেকে গ্র্যাজুয়েট হলেন, কত 13 বছর উনি পড়েছেন কোথায়? স্কুলে। তারপরে তিনি 6 বছর পড়াশোনা করেছেন কোথায়? বিশ্ববিদ্যালয়ে। তাহলে ওনার জন্ম হচ্ছে 1707, এডওয়ার্ড অয়েলারের জন্ম। তাহলে এর সাথে 13 যোগ করলে কত হয়? 1720। 1720 ইউনিভার্সিটিতে তিনি ঢুকলেন, ইউনিভার্সিটি থেকে উনি পাস করে গেলেন 1725-এ। ঠিক আছে, 1725-এই তিনি পাস করে গেছেন। তখন তার বাবার 2 ছেলে, মানে বার্নলির কথা বলছিলাম, তার 2 ছেলে, তারা তখন রাশিয়াতে পিটার দ্য গ্রেট, তোমরা ইতিহাস বইয়ে তার নাম হয়তো পাবে কখনো। পিটার দ্য গ্রেট রাশিয়ার বিখ্যাত একজন মানুষ ছিলেন। তিনি করেছিলেন কি, ইউরোপের সাথে রাশিয়ার যাতে বিজ্ঞান সাধনার উন্নত হয়, তাই সেখানে তিনি সেন্ট পিটার্সবার্গ, সেখানে তিনি
একাডেমি অফ সায়েন্স তৈরি করেছিলেন। সেই একাডেমি অফ সায়েন্সে তিনি ওই বার্নলির 2 ছেলেকে নিয়োগ করেছিলেন। তার মধ্যে একজন চিকিৎসা বিজ্ঞান পড়াতেন। খুব দুঃখের বিষয়, তিনি মারা গেলেন 1726-এ। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর ওর বড় ভাই ড্যানিয়েল সে বললো কি, ও চিনতো কিন্তু এডওয়ার্ড অয়েলার, বললো এবং তুমি এখানে চিকিৎসা বিজ্ঞান পড়াতে পারবে। আজকের দিনের মতো ছিল না বিষয়টা। আমি অঙ্কের লোক, আমাকে যদি বলে কাল থেকে ডাক্তারি করতে, আমি পারবো? আমি যদি ডাক্তার হয়ে বসিও, তাহলে কোনো লোকই আমার কাছে আসবে না, কারণ সবাই ডিগ্রি থেকে যায়, এমবিবিএস, এমডি, ডিএম, এফআরসিএস, এমআরসিপি, এসব ডিগ্রি না থাকলে কেউ যায়। তখন কিন্তু এসব ডিগ্রির বালাই ছিল না, সিপিইউটা ভালো থাকলেই হলো। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে সে গণিত পড়াতে পারবে, সে পদার্থবিদ্যাও পড়াতে পারবে, সে ডাক্তারি শাস্ত্রও পড়াতে পারবে। তার কারণ আজকের মতো জীববিদ্যা তখন অত উন্নত হয়নি। আজকে আমরা জানি শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ কি রয়েছে, তখন কিন্তু সবটা আমাদের জানা ছিল না। তখন চিকিৎসা বিদ্যাও অতটা উন্নত হয়নি, অনুন্নত ছিল। তাই উনি চিকিৎসা বিজ্ঞান পড়ানোর জন্য প্রথম নিযুক্ত হলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই লাভ দিয়ে দিয়ে তার প্রমোশন হতে লাগলো। কেন না, তিনি অঙ্কে এত ভালো যে একাডেমি কর্তৃপক্ষ বুঝলো যে একে আর ওই মেডিকেল পড়িয়ে মানে পড়ানোর কাজে না রেখে দেখি গণিত বিভাগে নিয়ে, গণিত বিভাগের উনি জুনিয়র অধ্যাপক হিসাবে সুযোগ পেলেন এবং তারপরে আর তাকে কেউ আটকাতে পারল না। এমন এমন গাণিতিক প্রবন্ধ উনি লিখতে লাগলেন যে সারা বিশ্ববাসী চমকে গেল। সেন্ট পিটার্সবার্গের পিটার দ্য গ্রেট তিনি বলেন, হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম যে আমার এখানে এমন গবেষণা হবে, এমন কাজ হবে, এরকম উন্নত মানের বিজ্ঞানীরা আমার এখানে আসবে, ম্যাথমেটিশিয়ানরা আসবে, যাদের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সবাই বলবে যে একাডেমি অফ সায়েন্স পিটার্সবার্গ, সেখানে কিছু হচ্ছে কাজ। তারপর একদিন পিটার দ্য গ্রেট মারা গেল। পিটার দ্য গ্রেটের যে ছেলে সেকেন্ড পিটার, সেই যখন ক্ষমতায় বসলো, তখন রাশিয়ার যারা সেই সংস্কারপন্থী লোক কিন্তু সব জায়গায় আছে। পুকুর করকম হয় 2 রকম, একটা হচ্ছে পরিষ্কার জল, আর একটা পানা ঢেকে আছে। সবুজ দেখেছো তোমরা? হয়তো আমি গ্রাম থেকে এসেছি, আমরা দেখিনি। তো সেই পানা ঢাকা পুকুরে কিন্তু কিছুই নেই, সেখানে তুমি সেই জল খেতেও পারবে না, আর গাতে চান করতে গেলেও গায়ে সে চোখ পানা লেগে যাবে। তো এই সংস্কারে ডুবে থাকা পানা পুকুর এরকম সব জায়গাতেই ছিল। তারা কিন্তু বিরোধিতা করলো। তারা বললো, পিটার তোমার বাবাও ঠিক করেনি, এইসব এই বিজ্ঞানী টিজ্ঞানীদের কথা বিশ্বাস করবে না, আমাদের বাইবেলে যা আছে ওটাই সত্যি। বাইবেলে কি আছে জানো? এই সারা বিশ্ব 2 দিনে তৈরি হচ্ছে। একদিনে সব প্রাণী জগৎ, আর একদিনে সব জড়বস্তু। গাছকে তারা প্রাণের মধ্যে ধরেই নি, ঠিক আছে? গাছের প্রাণ আছে, সেটা আবার কে বলেছিল? জগদীশচন্দ্র বসু প্রমাণটা করেছিলেন, কিন্তু জগদীশচন্দ্র প্রমাণ করার আগেই কিন্তু আরো অনেকে বুঝে গেছিল যে গাছের প্রাণ আছে। জগদীশচন্দ্র দেখিয়েছিলেন গাছ উত্তেজনায় সাড়া দেয়। অর্থাৎ এই যে ছেলেটি আমার সামনে বসে আছে, সবাই আমরা ওকে একটু দেখি, আমরা তোমাকে দেখছি, ঠিক আছে? তো দেখো, পাশের জন তখন ধাক্কা দিল, তখন কিন্তু সাড়া দিল, তার আগে সাড়া দিতে পারছিল না। কেন? ও ঘুমিয়ে পড়েছিল। তাহলে গাছগুলো কি ঘুমিয়ে আছে? না, গাছ ঘুমিয়ে নেই। গাছের হাত পা নাড়ার ক্ষমতা নেই, কিন্তু সেও উত্তেজনায় সাড়া দেয়। আমরা ফিরে আসছি কোথায়? আমরা ফিরে আসছি আবার লিওনার্ড অয়েলার। লিওনার্ড অয়েলার ওখান থেকে কিন্তু ওই যা মানে এডওয়ার্ড যে হাসপাতাল, সেখানে তিনি চিকিৎসার কাজ করতেন, আবার অঙ্কের গবেষণাও লিখে যাচ্ছেন। উনি দুঃখে রাগে ক্ষোভে একাডেমি ছেড়ে চলে এলেন। সালটা হচ্ছে কোথায় এলেন? পাশের দেশ জার্মানি, বার্লিন ইউনিভার্সিটিতে
তিনি সুযোগ পেলেন বার্লিনে এসে গবেষণা শুরু করলেন। তার জীবনের সেরা 25 বছর তিনি বার্লিনে কাটিয়েছেন। তারপর আবার তিনি ফিরে এলেন কোথায়? রাশিয়া। তার জীবনের শেষ বছরগুলো কিন্তু আবার তিনি রাশিয়াতে কাটান, কিন্তু এই সময়টা তার ভালো কাটে। প্রথমবার তিনি রাশিয়াতে ছিলেন, নোভা নদীর তীরে ছোট্ট একটা বাড়ি বানিয়েছিলেন, তার বিবাহ হয়েছিল, তাদের ছেলে মেয়েরা তারা সেখানে জন্মেছিল। দ্বিতীয়বার যখন ফিরে এলেন, প্রথমে তার মেয়ে মারা গেল 40 বছর বয়সে, তারপর তার স্ত্রী মারা গেল। ইতিমধ্যে বার্লিনে থাকতে থাকতেই যেটা দেখা গেল কি, এডওয়ার্ড অয়েলারের ডান চোখের তিনি আর দেখতে পাচ্ছেন না। অনেক ডাক্তার বদ্যি সবাই দেখলো, কিন্তু আর তার দৃষ্টিশক্তি ফেরত আসছে না, একদম ডান চোখ নষ্ট হয়ে গেল। তার কারণ কি? উনি বলতেন সেন্ট পিটার্সবার্গে সারা রাশিয়ার মানচিত্র তৈরি হয়েছিল, সেই মানচিত্র তৈরির দুরূহ কাজ তিনি করেছিলেন রাত জেগে জেগে। তাতে করে চোখের উপর তার যে চাপ পড়েছিল, তাতেই নাকি চোখটা ওনার নষ্ট হয়েছিল। যাই হোক, ডান চোখের পর বাঁ চোখ, সেটাও ধীরে ধীরে নষ্ট হতে লাগলো। জীবনের শেষ 7-10 বছর একদম অন্ধ হয়ে গেছে। কিন্তু অন্ধ হলেও তার গবেষণা থেমে যায়নি। আমরা যদি কেউ অন্ধ হয়ে যাই, তারপরে দিন গবেষণা কেন? আমরা কি করে ভাত খাবো সেই নিয়ে আমরা পাগল হয়ে যাবো, যে হাতে খাবো না কেমন করে খাবো। এডওয়ার্ড অয়েলার অনুলেখক, অর্থাৎ যারা শুনে শুনে লিখবে, তাদের নিয়ে গবেষণাপত্র সপ্তাহে একটা করে। কি মানের গবেষণাপত্র? না, আমি আমার পিএইচডি ডিগ্রি করতে গিয়ে 5টি গবেষণাপত্র লিখেছি, তাতেই আমাকে ইউনিভার্সিটি পিএইচডি দিয়েছে। আর লিওনার্ড অয়েলার প্রতি সপ্তাহে একটা করে গবেষণাপত্র লিখে, তার মানে কি 5 সপ্তাহে তার একটা করে ডক্টরেট ডিগ্রি। ভাবতে পারো, শুধু বার্লিনে বসে তিনি 380 গবেষণাপত্র লিখেছিলেন, তারপরেও অজস্র। আজকে এই জিনিসটা সবাই তোমরা জানো, কি এটা? এই চিহ্নটা পাইকে নির্দেশ করা প্রথম বলেছিলেন এডওয়ার্ড অয়েল, লিওনার্ড অয়েলার। ঠিক আছে, তার আগে কিন্তু এই পাই কথাটা প্রচলনই কেউ করেনি এবং এই চিহ্নটাও কেউ লেখেনি, কেমন? কিন্তু পাই জিনিসটা আমরা কি জানি বলো? অ্যাপ্রক্সিমেটলি। কে বললে? এটা একটা অমূলত সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি পাইটা কোথা থেকে আসে একটু তোমাদের মধ্যে যদি একটু বলো কেউ। আমি গতবার তোমাদের যে এক্সিবিশন হয়েছিল সেখানে দেখেছিলাম পাই কিভাবে আসে, একজন করে দেখিয়েছিল, মনে আছে তোমাদের? বৃত্তের ব্যাস এটাকে যদি ডি বলি আর পরিধিটাকে যদি আমরা পি বলি, তাহলে পি বাই ডি, এটা এই অনুপাতটা সবসময় কি হয়? 22 এর কাছাকাছি। তাহলে আমরা পরিধি এই এটাকে যদি ব্যাসের অর্ধেককে যদি আর বলি, তাহলে এই ব্যাসটা কত হবে? 2r, তাই কি না? আর পরিধি যারা 9 এ পড়ো তারা নিশ্চয়ই বলতে পারবে, পরিধি বৃত্তের পরিধির ফর্মুলা 2πr। 2πr বাই 2r। ভুল কিছু না, তোমরা যা জানো আমরাও তাই জানি, এডওয়ার্ড অয়েলারও তাই কথা বলেছে, লিওনার্ড অয়েলারও তাই কথা বলেছে। যত বৃত্তই আঁকি না কেন, তার পরিধি আর ব্যাসের অনুপাত করলে সেটা হবে পাই, অর্থাৎ 22 এর সাথে কাছাকাছি একটা সংখ্যা। এছাড়া আর কি করেছিলেন তোমরা জানো? এটা কিন্তু তোমরা জানো না, সেটা হচ্ছে একটু উঁচু ক্লাসে জানবে যে সংখ্যা দুরকম হয়। সংখ্যা দুরকম।
ডাস্টারটা কোনটা? ওই ডাস্টার ওইটা দিয়ে আছে। নীল রঙের ডাস্টারটা মেঘটা জেনে রাখলেন। ওইটাই। এটাই? হ্যাঁ, ওটা ঠিক। আমরা ভারতের ম্যাপটা আমি হাঁটিয়ে দিই এখান থেকে, অনেকটা জায়গা খেয়ে বসে আছি। হ্যাঁ। এই একটা বর্গক্ষেত্র, এর একটা বাহু যদি x হয় আর একটা বাহু কত হবে? তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে x স্কয়ার একটা রাশি, এটা কি ঋণাত্মক হবে? x স্কয়ার কি কখনো ঋণাত্মক হয়, নেগেটিভ হয়? হয় না। কাদের জন্য হয় না? বাস্তব সংখ্যার জন্য হয় না। তাহলে আমরা পৃথিবীতে যত দেখছি, কারো ওজন ভাই, তোমার ওজন কত? না -10 কেজি। লোক কি বলবে? পাগল বলবে। হ্যাঁ, এই তোমার বয়স কত দিন? না -3 বছর। হবে? হবে। তেমনি এই তোমার জমি কত আছে? না -6 বিঘা। সবাই কি বলবে? পাগল। কিন্তু হবে, -6 বিঘা হবে। কখন হবে? না আমার একটা x এর মান আমি ধরে নিলাম -6, রুটের মধ্যে -6 ধরে নিলাম। তাহলে x স্কয়ার কি হবে? তোমরা জানো রুট স্কয়ার করলে কি হয়? রুটটা উঠে যায়, x স্কয়ার হয়ে গেল -6। হবে তো। আমি যদি একটা বর্গক্ষেত্র বর্গাকার জমি নিই, যার এইটা হচ্ছে কি এত একক, তখন ক্ষেত্রফল তো -6 হবে। কেন এটা হলো? এই উদ্ভট জিনিসটা কেন হলো? না এর মধ্যে এই জিনিসটা আছে, -1 ইনটু 6, তাহলে √-1 ইনটু √6। এই √-1 আছে বলেই এটা -6 হলো, তাই না? প্লাস থাকলে হতো? হতো না। তাহলে এই জিনিসটাই হচ্ছে গিয়ে কাল্পনিক। √-1 হচ্ছে কাল্পনিক রাশি। এই সংক্রান্ত যে বিদ্যাটা, এটা তৈরি করলেন লিওনার্ড অয়েলার, এবং এটার একটা নাম উনি দিলেন কি? √-1 কে উনি বললেন আই। ঠিক আছে? তারপর উনি একটা সমীকরণ তৈরি করলেন, যেটা পরবর্তীকালে বা এখনো পর্যন্ত বলা হয় পৃথিবীর সুন্দরতম সমীকরণ। e⁻i পাই + 1 = 0। এবারে দেখো এর মধ্যে কি কি আছে? ই আছে, 1 আছে, 0 আছে, আই আছে, পাই আছে, তাই কি না? যখন তোমরা একটু বড় হবে, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক স্তরে যাবে, তখন এই সবগুলো জিনিসই কিন্তু তোমাদের পকেটের মধ্যে চলে আসবে। ইউ আসবে, 1 0 এগুলো তো তোমাদের এখনই পকেটের মধ্যে আছে, আইও আসবে আর পাইও আসবে। পাই এখন আছে, কোন কোনগুলো আছে এখন তোমাদের পকেটে? 1 আছে, 0 আছে, পাই আছে। এরপরে ই আর আইও চলে আসবে। এই ই হচ্ছে কি একটা অমূলত সংখ্যা, আই হচ্ছে কি একটা কাল্পনিক সংখ্যা। ক্লাস 9 এ ই একটু সম্পর্কিত আছে। আছে, লগ যখন আসে। আছে একটুখানি লগের বেস হিসাবে আছে। তো যাই হোক, অয়েলারই কিন্তু প্রথম প্রমাণ করলেন এই জিনিসটা, যে e⁻x সমান 1 + x + x² / 2 + x³ / 3। এই ফ্যাক্টোরিয়াল জিনিসটাও হয়তো তোমাদের এখন জানা নেই, জানবে পরে, যে কিছুই না। ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে 1 থেকে 2 3 করে nটা সংখ্যার গুণফলকে একসাথে স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি। তাহলে এইরকম একটা সিরিজ উনি তৈরি করলেন, এটাই হচ্ছে e⁻x। ই একটা অমূলত সংখ্যা যার মান হচ্ছে
2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট। অর্থাৎ ওই যে শুরুতেই আমি বললাম কি আমাদের মধ্যে সবচেয়ে ছোট আসবে আর সবচেয়ে বড় আসবে, বললাম না? ওই যে কি নাম তোমার? সায়ন ঘোষ। সায়ন ঘোষ ছিল, আর ওই যে চশমা পরে যে এসেছিল তোমার নাম? যিশু পাত্র। এই দুজনের মধ্যে ই বিলং করছে। এই হচ্ছে সায়ন ঘোষ আর এই হচ্ছে যিশু পাত্র। এদের মাঝখানে ই আছে, বাউন্ডেড, ই বাউন্ডেড হয়ে আছে ছোট আর বড়র মধ্যে। তোমরা সব, আমরা সবাই আছি। তো রবীন্দ্রনাথ ম্যাডাম গাইছিলেন, আমি লাইনটা শুনছিলাম, কি চমৎকার লাইন। অসীম কালের জেহিল লোলে, জোয়ার ভাটায় জীবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার কান। অসীম কালের জেহিল লোলে, জোয়ার ভাটায় যে ভুবন দোলে। রবীন্দ্রনাথ কিন্তু মহাকাশ বুঝতেন। রবীন্দ্রনাথ মাত্র 13 বছর বয়সে একটি নিবন্ধ লিখেছিলেন মহাকাশ নিয়ে। তার কারণ কি জানো? লিওনার্ডো অয়লার যেমন সেরা শিক্ষককে হিসাবে পেয়েছিলেন কাকে? বার্নৌলিকে। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন তার শিক্ষক হিসেবে তার বাবা। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই সময়ই প্রচুর পড়াশোনা করেছিলেন এবং জ্যোতির্বিজ্ঞান পড়াশোনা তিনি জানতেন। বালক রবীন্দ্রনাথকে নিয়ে তিনি গেছেন কোথায়? হিমালয়ে। সেখানে বসে, সিমলায় বসে তিনি স্বচ্ছ আকাশে তারা দেখাচ্ছেন। তখন এত দূষণ নেই, ধোঁয়াশা নেই, কুয়াশা নেই, পরিষ্কার আকাশে রবীন্দ্রনাথ বলছেন আমি দেখতে পাচ্ছি, সব বাবা চিনিয়ে দিচ্ছে না তখন নক্ষত্র কোনটা নিহারিকা এসেছে। তাই জীবনের শেষ দিন যখন তিনি প্রায় মারা যাওয়ার কাছাকাছি চলে এসেছেন, তখন একটা বই লেখা হলো। কি বই? স্যার জেমস জিন্স তিনি একটা বই লিখলেন, দুটো বই লিখেছিলেন 1939 সালে, দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, আর একটা বইয়ের নাম হচ্ছে দ্য মিস্ট্রি অফ ইউনিভার্স। অর্থাৎ আমাদের এই যে ব্রহ্মাণ্ড, তার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেগুলো তিনি লিখলেন। এবং রবীন্দ্রনাথ ওই বয়সে ওই বই বিদেশ থেকে আনিয়ে পড়ে ফেললেন। পড়ে ফেলার পরে তার অনুজ প্রতিম জগদানন্দ রায়কে বললেন, জগদানন্দ এটা নিয়ে আমি একটা বই লিখব, বাংলার ছেলেমেয়েরা এসব জানুক। তার কারণ কি? ওই যে উনি বললেন নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। যে মহাকাশ রহস্যময় হয়ে আমাদের মধ্যে রয়েছি আমরা, সেই মহাকাশের মধ্যে আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বিন্দু, কিন্তু তার টানটা আমার রক্তেও আছে। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে এই মহাকাশে আমাদের গতিবেগ কত? পৃথিবী সেকেন্ডে কত বেগে সরে যাচ্ছে? 30 কিমি। কোথায় পেয়েছো? হ্যাঁ, কোথায় পেয়েছো? 250 কিলোমিটার পার সেকেন্ড। মহাবিশ্বের মধ্যে আমরা যে নেহারিকাটা আছি, এটা তার রোটেশনাল স্পিড হচ্ছে 250 কিলোমিটার পার সেকেন্ড। প্রত্যেকটা জিনিস সরে যাচ্ছে প্রত্যেক সেকেন্ডে 250 মিটার। ওই ও তো সরে যাচ্ছে না, তার পাশেই তো বসে আছে। আমরা তো সব সমেত সরে যাচ্ছি, পুরো সৌরজগৎটাই ছুটছে অতটা গতিবেগে। আমাদের ঠিকানা কি বাবু? তোমার কোন গ্রাম? অসুরগেড়িয়া। থানার নাম কি? রায়পুর। জেলার নাম কি? বাঁকুড়া। রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। দেশের নাম কি? ভারতবর্ষ। কোন মহাদেশ? এশিয়া। গ্রহের নাম? পৃথিবী। সৌরজগৎ সূর্যকেন্দ্রিক সৌরজগৎ, তাই তো? তাহলে ঠিকানা বললে ওইখান থেকে বলা শুরু করবে। আবার জানবে কি কতগুলো সৌরজগৎ আছে? না, অজস্র সৌরজগৎ আছে আকাশে। তার মধ্যে একটা সৌরজগৎ হচ্ছে এই আমাদের সূর্যকে নিয়ে যে সৌরজগৎটা, সেইটা। তাহলে এই সৌরজগৎ আবার আছে কার মধ্যে? গ্যালাক্সি। ঠিক আছে? আবার এই গ্যালাক্সি গুলো আছে গ্যালাকটিক ক্লাউডের মধ্যে। এরকম কত গ্যালাকটিক ক্লাউড আছে, লক্ষ কোটি, শেষ হবে না, অগুন্তি। এত বড় একটা মহাবিশ্ব।
তাহলে আমার ঠিকানা বলতে গেলে বলতে হবে প্রথম হচ্ছে মেটা গ্যালাক্সি, তারপর গ্যালাক্সি, গ্যালাক্সিটার নাম কি ছায়াপথ, তারপর বলতে হবে কি কোথায় ছায়াপথের মধ্যে সৌরজগৎ, তার মধ্যে হলো পৃথিবী, তারপরে ঠিকানা আসবে ভারতবর্ষ, তারপর পশ্চিমবঙ্গ, তারপরে আসবে বাঁকুড়া জেলা, তারপর রায়পুর থানা, তারপর অসুরগেড়িয়া। এই হচ্ছে কি আমাদের ঠিকানা। তাহলে আমরা যদি ভাবি একটু পরে, তোমরা যারা বড় আছে তারা সেট থিওরি কেউ কেউ জানো, যে সবচেয়ে বড় সেটটা কি বললাম মেটা গ্যালাক্সি। সবগুলো গ্যালাক্সি মিলিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় মেটা গ্যালাক্সি। মেটা গ্যালাক্সির মধ্যে ঢুকে আছে সব গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে ঢুকে আছে কে সৌরজগৎগুলো। তারপরে সৌরজগতের অজস্র সৌরজগতের মধ্যে রয়েছে কারা গ্রহগুলো, গ্রহ আর নক্ষত্র, মাঝে একটা কেন্দ্রে নক্ষত্র, তার পাশে গ্রহগুলো ঘুরছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু সেই নারীতে সেই গ্রহগুলো ঘোরার যে টানটা অনুভব করতেন প্রত্যেক দিন। আমরা যদি নিজেকে ওই ছোট্ট যিনি আমাদের বুঝতে পারি যে মেটা গ্যালাক্সির রেসপেক্টে আমি কি, তাহলে দেখবেন আমাদের অহংবোধ চলে যাবে। মানুষের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হলো অহংকার। রবীন্দ্রনাথ সবসময় বলতেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার পাতা। ওইখানে যে যাদের আমরা দেখতে পাচ্ছি ছবি রয়েছে, মায়ের ছবি আছে, প্রত্যেকেরই কিন্তু এরা নিরহংকার মানুষ ছিলেন, তাই আজকে এতটা উঁচুতে উঠতে পেরেছিলেন। এই লোকটিও কিন্তু নিরহংকারী ছিলেন, গণিত বাদ দিয়ে আর কোথাও কোনো অহংকার তার কিছু ছিল না, তাও সেটা নিয়ে উনি কখনো কারোর সামনে প্রকাশ করেন। আমি যার কথা বলছি অয়লার, লিওনার্ড অয়লার, নিরহংকারী মানুষ। এরকম নিরহংকারী ম্যাথমেটিশিয়ান দেখা যায় না। তোমার ছোট্ট একটা কথা বলছি, তখনকার দিনে বড় লোকের ছেলেরা দুটি জিনিস নিয়ে চর্চা করতো, মহাকাশ আর গণিত। খাওয়া দাও আর অঙ্ক কত আর আকাশ দেখো। যদি অঙ্কের কোনো একটা ফর্মুলা তৈরি করা যায় তাহলে তার নাম ছড়িয়ে পড়বে। তো এডওয়ার্ড অয়লার একদিন টাকার অভাবে পড়েছিলেন, আরেকজন তার কাছ থেকে একটা ফর্মুলা নিয়ে নিয়েছিল, অনেককে উনি দিয়ে দিয়েছেন। ঠিক আছে, ও চাইছে একটু নাম ডাক হচ্ছে, হোক, নিজের গবেষণা ছেড়ে দিতেন অন্যের নামে। এতটাই নিরহংকারী মানুষ ছিল। যাই হোক, আমি আজকের দিনে ওনার কথা বললাম। আমার দ্বিতীয় পর্ব যেটা, যে অঙ্ক যারা ভয় খাচ্ছ তারা ভয় খাবে না। কেন না? আমরা সেই খুঁজে পাচ্ছি না, কাদাটা খুলতে পারছি না, দিকে তুলে ফেলো, আর কোনো ভয় থাকে না। আমি কিন্তু সেটা তুলতে আমার সময় লেগেছে প্রায় 15 বছর। যখন আমি স্কুলের গন্ডি ছাড়িয়ে হায়ার সেকেন্ডারি পড়তে কলেজে গেলাম, তখন একদিন আমি আবিষ্কার করলাম যে অঙ্ক না পড়লে আমার আর কিছু করার নেই, আমার বিজ্ঞান পড়া বন্ধ হলো। কেন? পৃথিবীর যারা বিখ্যাত ফিলোসফার তারা বলেছেন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথমেটিক্স, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথমেটিক্স। অর্থাৎ দুই ভিন্ন মহাকাশের দুই ভিন্ন প্রান্তের যদি প্রাণীর মধ্যে দেখা হয়, তারা কথা বলবে কি দিয়ে? গণিত দিয়ে। আমরাও তাই কথা বলি। যখন আমরা অন্য জায়গায় তামিলনাড়ুতে বেড়াতে যাই, তখন প্রথম কি করি? আমি এটা খাবো, আমি তো তাদের ভাষা বুঝি না। তো বলছে একটা দাও, আমি সিঙ্গাড়া খাবো, আমি জানি না ওদের ভাষায় সিঙ্গাড়াকে কি বলে। আমি পয়েন্ট আউট করলাম, কটা? কেউ বললো দুটো। তাহলে কি এটা কি অঙ্ক নয়? অঙ্কই তো। তাহলে অঙ্ক ছাড়া কিন্তু আমরা কমিউনিকেট করতে পারবো না। কোথায়? যদি আমরা একটা ভিন্ন জায়গায় গিয়ে। তাহলে অঙ্কের প্রয়োগ এখন একটা জিনিস কেউ কেউ নাম শুনে থাকতো, ক্রিপ্টোকারেন্সি। প্রচুর টাকা আছে, তারা হচ্ছে কি না ক্রিপ্টোকারেন্সিতে টাকা রেখে দিচ্ছে, প্রচুর সে টাকা নাকি লাভ লাভ দিয়ে বাড়ছে। তারপর
কিন্তু প্রচুর প্রচুর টাকা নাকি ফেরত পাওয়া যায়। এইসব করে অনেকের টাকা জলে গেছে। তার কারণ ভাঁওতাবাজরা রাস্তায় ঢুকে পড়েছে, তার বলছে এই ক্রিপ্টোতে টাকা রাখবো, কিন্তু টাকা তাদের ক্রিপ্টোতে গেল না, অন্য কোথাও চলে গেল। তো অঙ্ক যদি পড়ো, অঙ্কের ওই মানে আমার নিজের বোধ বলছি, যেদিন আমি বুঝতে পারলাম যে অঙ্ক না পড়ে আমার আর উপায় নেই, সেই দিন প্রথম আমি শুরু করলাম কিন্তু ওই হায়ার দিয়ে, নিচটা আর পড়ি। পি অ্যাবট বলে একজন বিদেশি অথরের 3টি বই আমি কিনেছিলাম। টিচ ইয়োরসেলফ জিওমেট্রি, টিচ ইয়োরসেলফ অ্যালজেব্রা, টিচ ইয়োরসেলফ ক্যালকুলাস। টিচ ইয়োরসেলফ কথাটার মানে কি? ইয়োরসেলফ মানে নিজে। তাহলে টিচ ইয়োরসেলফ, তুমি নিজেই শেখো। ইংরেজিতে লেখা বই, তাই ইংরেজি গ্রামের ছেলে, গ্রাম থেকে গেছি, যেটুকু জানি। ডিকশনারি নিতাম, আর ডিকশনারি খুলে খুলে ওই বই পড়ে প্রথম কিন্তু ক্যালকুলাস শিখলাম, তার সাথে ত্রিকোণমিতি শিখলাম, তারপরে অ্যালজেব্রা শিখলাম। এইসব শিখতে গিয়ে দেখলাম মাধ্যমিকের যেসব জিনিস শিখিনি সেইগুলো আমি 2 মাসে শিখে ফেললাম। ঠিক আছে? ফলে উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে প্রথম কিন্তু আমি অঙ্কের ভালো লাগাটা, তোমাদেরও কিন্তু সেইভাবেই শিখতে হবে। সবসময় জানবে অঙ্ক শত্রু নয়। অঙ্কটা জটিল বা কঠিন মনে হচ্ছে মানে আমি অঙ্কটা ঢুকবার রাস্তাটা পাচ্ছি, রাস্তাটা খুঁজে বার করতে হবে। রাস্তা কিন্তু একটা আছে। অঙ্ক যখন তৈরি হয়েছে তার সমাধানের একটা পথ আছে, সেই পথটায় যে যেভাবে পৌঁছে যাবে। যেমন এক্ষুনি তোমাদেরকে বললাম যে এই পাই, এটা কি পরিধি আর ব্যাসের অনুপাত। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে কি জানো? আমরা জানি যে নদী কোথা থেকে উৎপন্ন হয়? পাহাড়ের থেকে। ঝর্ণাধারায় নেমে সে গিয়ে কোথায় গিয়ে পড়ছে? এটা সমুদ্র। তো এই যাত্রাপথটা কি এরকম নয়, এই যাত্রাপথটা হচ্ছে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে যায়। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে বেশিরভাগ অধিকাংশ নদী এই যাত্রাপথটা যদি এক্স হয়, আর এই সরাসরি যে দূরত্ব অর্থাৎ উৎপত্তি স্থল আর যেখানে গিয়ে সঙ্গমে পড়েছে, সমুদ্রে পড়েছে, এটা যদি বি হয়, তাহলে এ বিটা যদি ওয়াই হয়, তাহলে এক্স বাই ওয়াই এটাও হয় পাই। কি অদ্ভুত ব্যাপার! যে কোনো নদী তার গতিপথটা যদি পুরোটা আমরা মেপে ফেলতে পারি, সুতো ফেলে ফেলে, দড়ি ফেলে ফেলে, তাহলে কিন্তু দেখবো যে তার ওইটা আর তার অ্যাকচুয়াল ডিসটেন্সের অনুপাতটা হচ্ছে পাই। প্রকৃতির মধ্যে এরকম অজস্র গণিত লুকিয়ে আছে। আমি আর একটা গণিত বলে আজকে বক্তব্য শেষ করব। তোমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, 8:30 প্রায় বাজতে যায়। বলবো তো? তিনিও আরেকজন গ্রেট ম্যাথমেটিশিয়ান, তার নাম তো সবাই জানো, কারণ গতবারে আমি দেখেছি তোমাদের এক্সিবিশনে তার কথা ছিল। তিনি কে? তোমাদের গত বছরের এক্সিবিশনে ছিল। তাহলে উনি কথাটা বলে শেষ করি। উনি মারা গেলেন কবে? 1783। অন্ধ বসে আছেন, মানে রাত্রের খাওয়া হয়ে গেছে। তার পাশে যারা থাকতো, ছাত্র যারা শুনতো তার কথা, তাদের সাথে শুনছেন উনি বিশ্বের কোথায় কি হচ্ছে, পড়তে তো পারছেন না। তাই একজন বললেন যে জানেন তো ইউরেনাস বলে একটা নতুন গ্রহ হয়েছে। আরে তাই নাকি? ইউরেনাস কি নাম? এসব নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা চলতে চলতে হঠাৎ তার মস্তিষ্কে একটা রক্তক্ষরণ হলো, যেটাকে কি বলা হয়? ব্রেন স্ট্রোক। এবং 8 ঘন্টার মধ্যেই তিনি মারা গেলেন। এরকম হয়েছে, বিখ্যাত মানুষদের এরকম মৃত্যু কখনো কখনো হয়। তো অন্ধ মানুষটির কথা তোমরা মনে রাখবে। জীবনের শেষ 10 বছর অন্ধ অবস্থাতেও প্রতি সপ্তাহে একটা করে রিসার্চ পেপার ওনার বেরোবে। ওটাই আমাদের উদ্দেশ্য। স্যার, আপনাদের এখানে নেটফ্লিক্সের কানেকশন আজ হয় আছে কারো? আজকে বলতে আমার তো এখানে আছে। আছে? নেটফ্লিক্সে একটা সিনেমা আপনি এদেরকে একটু দেখান।
একটা সিনেমা যদি এদেরকে প্রজেক্টর দিয়ে দেখান আর কি, আমি রিকোয়েস্ট করছি। প্রজেক্টরটা সেট করে আছে। না, এই সিনেমাটা আমি এখন দেখাতে বলছি, পরে কোনোদিন আপনি দেখাবেন না। আচ্ছা আচ্ছা সিনেমাটার নাম হচ্ছে শ্রীকান্ত, ঠিক আছে? শ্রীকান্ত ভোলা, ঠিক আছে? কর্ণাটকের কাছে একটি ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল সে। শ্রীকান্ত ভোলা অন্ধ ছিল, জন্মের সময় অন্ধ ছিল। তার বাবার ওকে দেখে জন্মানোর সময় দেখে কি বলেছিল যে ও কৃষ্ণমাচারী শ্রীকান্ত, ওই সময় দাপুটে ব্যাটসম্যান ছিল, শ্রীকান্তের মতো ব্যাট করবে, ক্রিকেট খেলবে। কিন্তু তার ছেলে অন্ধ, তার বাবা তাকে মেরে ফেলতে চেয়েছিল। সবাই বললো একে বাঁচিয়ে রেখে কিছু লাভ নেই, তো তোমার বোঝা হয়ে তোমার ঘাড়ে থাকবে। শেষ মুহূর্তে কিন্তু উনি মারতে পারেননি তার ছেলে, তার মা বাধা দেয়, যা হয় আমি দেখবো, থাক অন্ধ অবস্থাতেও থাক। প্রাইমারি স্কুল থেকেই সে যখন পড়তো তখনই শিক্ষকদের নজরে, কেন না অন্যরা খাতায় কষে যে উত্তর দিচ্ছে, ও তো খাতা পেনে লিখতে পারে না, অন্ধ। সে মনে মনে চিন্তা করে তার উত্তর বলে দিত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। কি এটা? পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম। তো এইটা যখন উনি বলতেন এ বি সি এই হলে ওদের মানটা কত হবে বলো, এ বি দুটোর মান জানা থাকলে আরেকটার মান বার করা যাবে। তাহলে মাস্টারমশাই সংখ্যাগুলো দিচ্ছেন, ও সব মুখে মুখে বলে দিচ্ছে, অন্যরা যখন খাতায় কষছে তখন মুখে কষা হয়ে যাচ্ছে। তখনই উনি বুঝতে পেরেছিলেন যে কিন্তু এর সম্ভাবনা আছে। সেখান থেকে অন্ধদের স্কুলে যায়, মাধ্যমিকে 96% নম্বর নিয়ে এসে পাস করে। সায়েন্স তাকে পড়তে দেয়নি কেউ। সমস্ত তখন ভারতবর্ষের যত মানে হায়ার সেকেন্ডারি পড়ানোর জায়গা, তারা বললো অন্ধদের সায়েন্স পড়ার কোনো ব্যবস্থা নেই। কেন না, যেসব বইপত্র আছে সেই বইপত্রগুলো তো ব্রেল, অন্ধরা পড়বে, ব্রেলে লেখা নয়। ফিজিক্স কেমিস্ট্রি কেমন করে পড়বে? সুযোগ পেলে পারবে, এবং সে পেরেছিল। উচ্চ মাধ্যমিকে 98% মার্কস পেয়েছিল। তারপরে তাকে আর আইআইটি থেকে ভর্তি নাই, সেই এক পড়াবে কে আর বই করবে কে? ও কিন্তু বিদেশে গিয়ে, তোমরা জানবে যে পৃথিবীর শ্রেষ্ঠ পড়াশোনার জায়গা হচ্ছে এমআইটি, বস্টনের এমআইটিতে শ্রীকান্ত ভোলা চান্স পায়, এবং সেখানে সে যায়। সেখানে তার বন্ধুরা, সেখানে কিন্তু সমস্ত বিজ্ঞানের জিনিস ব্রেলে রয়েছে। যাওয়ার সাথে সাথে তার সিলেবাস থেকে সবকিছু তারা ব্রেলে দিয়ে দেয় তাকে। শ্রীকান্ত ভোলা ওখান থেকে গ্রাজুয়েট হওয়ার পরে ভালো চাকরি পেয়েও কিন্তু সে দেশে ফিরে আসে। শ্রীকান্ত ভোলা এখনো জীবিত, তিনি একজন উদ্যোগপতি, তার বড় কারখানা আছে, এবং তার সাথে যার পরিচয় ছিল তার নাম তোমরা সবাই জানো, কে তিনি? না, রতন টাটা না, আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম। কালামের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে শ্রীকান্ত ভোলা গেছিলেন। সবাইকে যখন কালাম জিজ্ঞেস করছেন কে কি হতে চাও, এই বলছে আমি ডাক্তার হতে চাই, বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি অমুক হতে চাই, আমি হুজুর হতে চাই। ও হাত তুলে বললো কি যে আমি ভারতবর্ষের প্রথম প্রতিবন্ধী প্রেসিডেন্ট হতে চাই। কালাম অবাক হয়ে গেল যে ও যে প্রতিবন্ধী, সেইটা সে গর্বের সাথে বলছে যে প্রতিবন্ধী হয়েও আমি প্রেসিডেন্ট হতে চাই। সবাই কিন্তু মানে নিজের লক্ষ্য সম্বন্ধে ঠিক অতটা ক্লিয়ার নয়, ছেলেটি কিন্তু ক্লিয়ার। আমি সেই দিন খুশি হব যেদিন তুমি প্রেসিডেন্ট হবে। যখন ও এমআইটি থেকে ফিরে এলো, তখন প্রথম ওকে ব্যবসা করার জন্য যখন কেউ তাকে সাহায্য করছে না, প্রথম টাকা দিয়েছিলেন কালাম, তার নিজের সঞ্চয় থেকে টাকা দিয়েছিলেন। সেই যে সার্টিফিকেট, তার জোরেই কিন্তু তিনি এগিয়ে গেছেন। তো চোখ না থেকেও একটা মানুষ কিভাবে ওঠে এটা তোমাদের দেখা হচ্ছে, পারলে তোমরা দেখবে, তার দেখা হবে। আমরা ফিরে আসছি ফিবোনাচি। জিরো আর 1 যোগ করলে কত? 1 আর 1 যোগ করলে 1 আর 2 যোগ করলে 2 আর 3 যোগ করলে 3 আর 5 যোগ করলে তারপর 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 চলতে থাকে।
ফুলটা দেখছো, এর সবগুলো পাপড়ি যদি ছিঁড়ে ফেলো, তারপর গুনে দেখো, দেখবে এই সিরিজের মধ্যেই একটা সংখ্যার ভাগ। আমরা যত ফুল দেখি দেখবে 5টা, 3টে, 2টো। প্রকৃতির বেশিরভাগ ফুলের মধ্যেই এই ফিবোনাচি সিরিজ রয়েছে। আমরা একটা সংখ্যাকে যদি a বলি, এটা ধরো a, এটা হলো b, a প্লাস b বাই a, এই অনুপাতটা যদি a বাই b এর সমান হয়, তাহলে আমরা বলবো a এবং b গোল্ডেন রেশিও a। তাহলে গোল্ডেন রেশিওর মান কত আমরা কি এখান থেকে বার করতে পারবো? তোমাদের মধ্যে দ্বিঘাত সমীকরণ কেউ শিখেছো ক্লাস 9-এ? ট্রেনে আছে 10-এ আছে, এরপরে শিখবে। যাই হোক, দেখো এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো। এই বাঁ দিকটাকে আমরা এরকম করে লিখতে পারি, পুরোটাকে a দিয়ে যদি ভাগ করি, এই b দিয়ে যদি ভাগ করি, a বাই b, b কে b দিয়ে ভাগ করলে কত হবে? 1। এটা কত হবে? a বাই b, আর ডান দিকটাতে a বাই b আছে। এবার a বাই b এটা সমান আমি ধরে নিচ্ছি x, ঠিক আছে? তাহলে x বসিয়ে দিলে কি হবে? x plus 1 by x equals to x, और x x गुण होले কি হবে? x स्क्वायर समान x plus 1, और x स्क्वायर minus x minus 1 समान। এরপর তোমরা জানবে যখন দ্বিঘাত সমীকরণ শিখবে শ্রীধরাচার্যের নিয়ম। শ্রীধরাচার্য কি বলেছিলেন যে ax স্কয়ার bx প্লাস c এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এর সমাধান কি হয়? -b প্লাস মাইনাস root over b স্কয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে এখানে a কত? 1, b কত? মাইনাস x এর সহগ কত? মাইনাস 1, আর কনস্ট্যান্ট কত? তাহলে এখানে আমরা সমাধান x এর মানটা কি বার করব? মাইনাস b, তার মানে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, মাইনাস 1 স্কয়ার কত হবে? 1 মাইনাস 4ac, c হচ্ছে নেগেটিভ, তাহলে কি হবে? প্লাস 4। কেন? a c তার সাথে 4, 1 minus 1 into 4, minus 4 আর একটা মাইনাস, তার মানে প্লাস 4 বাই 2 into 1, a কত? 1, তাহলে 2, তার মানে 1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। এবার তাকিয়ে দেখো, এই সংখ্যাটা এই সংখ্যাটা এগুলো সব ধনাত্মক সংখ্যা, তাদের অনুপাত কি ঋণাত্মক হতে পারে? পারে না। তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে না, শুধু প্লাস চিহ্নটাই হবে। এবারে রুট 5, 5 এর বর্গমূল করে যদি আমরা 1 যোগ করে 2 দিয়ে ভাগ করি, সেই সংখ্যাটা হবে 1.681। এটাই হচ্ছে গোল্ডেন রেশিওর ভ্যালু। অর্থাৎ a বাই b এর ভ্যালুটা কত? 1.681। পৃথিবীর যা কিছু সুন্দর সবাই এই গোল্ডেন রেশিও মেনে চলে। যেমন তাজমহল গোল্ডেন রেশিওতে আছে, কুতুব মিনার গোল্ডেন রেশিওতে আছে, বিখ্যাত পেইন্টিং আছে কার? মোনালিসা, দেখেছো? শুনেছো? কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি, যেও আরেক লিওনার্দো, তার গল্প বললেও রাত্রি শেষ হবে না। যাই হোক, লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার যে হাসিটা এঁকেছিলেন, মোনালিসার যে মুখের ছবি, সেটাও কিন্তু গোল্ডেন রেশিওতে আছে। এখন যারা চিত্রকর, যারা ছবি আঁকছেন, তারা দেখছেন তার আঁকাটা গোল্ডেন রেশিও মেনে চলছে কিনা।
পৃথিবীর যত সুন্দর শ্রেষ্ঠ সুন্দর সুন্দর জিনিস সবগুলোর মধ্যে সবাই গোল্ডেন রেশিও খুঁজে পাচ্ছে। এই গোল্ডেন রেশিও আর কিচ্ছু না, তাদের মধ্যে একটা স্পাইরাল আঁকা হয়। এই স্পাইরালটা কিরকম, এর দিকেই শেষ করব। এটা কারো কারো পক্ষে যে ফাইটটাই তোমার কাছে একটু জটিল মনে হলো, শুধু এইটুকু মনে রেখো যে একদিন একটা লোক এসেছিল, এখানে গল্প টল্প করেছিল, হ্যাঁ, যে দুটো সংখ্যার অনুপাতকে গোল্ডেন রেশিও বলা হবে যখন তার ভ্যালুটা হবে 1.681 এরকম একটা। এটা পরে দেখবে এর প্রচুর ব্যবহার। তোমরা ততদিনে বড় হয়ে অঙ্কের মজাটা শিখে ফেলবে। প্রথমটা ছিল কত, 0, তারপরে 1, 1 এর স্কয়ার কত, 1, আরেকটা তার স্কয়ার করলে সেটাও কত হবে, 1, তারপরে কত হবে, এই 2 এর স্কয়ার কত, তাহলে এটা যদি পুরো 4 ইউনিট হয়, তাহলে আমাকে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, 2 হলো। তারপরে তাহলে আমার এটা হচ্ছে 2, তাহলে 2 আর এখানে 1, এটাও 1, তাহলে 2 হবে। এই পুরোটা কত হলো, পুরোটা হলো 4। তারপরে আমরা যাব কত, 9, তাহলে সেটাকে আমার আরো 3 গুণিত 3, অর্থাৎ 2 এর সাথে আরো 1 বাড়বে। আমরা এদিকে একটা আনবো, এদিকে একটা নিয়ে যাবো, তাহলে কত হবে, এদিকটা দেখো 3 এর এতে আসছে। এইভাবে এদের কর্নার গুলো যদি আমরা জুড়ে জুড়ে এগোতে থাকি, অর্থাৎ এরকম ভাবে যদি বাড়তে থাকে, এটাকে যদি এর আবার ডাবল করা হয়, এই কর্নার গুলো বেড়ে এটা আবার বড় হবে, এটা আরো বড় হবে, ক্রমশ স্কয়ার গুলো বড় হচ্ছে, তো এগুলো জুড়ে যাচ্ছে, এখান থেকে এটা এখানে যাবে, এরকম ভাবে ঘুরতে থাকবে। এরকম ভাবে বাড়তে বাড়তে এটা কি তৈরি হচ্ছে, একটা স্পাইরাল তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? স্যার একদিন একটু ইউটিউবে চালিয়ে দেবেন, গোল্ডেন এটা কেমন হয় এটা একটু দেখে নেবেন, এবং নিজেরাও খাতায় একটু ড্র করবে ছবিটা। হ্যাঁ, তার কারণ কি, পৃথিবীর যা কিছু সুন্দর তার মধ্যে এই স্পাইরালটা লুকিয়ে আছে। এমনকি রিসেন্ট একটা ছবি দেখলাম, তোমরা জানো না, 86 সালে মারাদোনার নাম শুনেছো? কি করতো লোকটা, তাই নাকি? সে করেছিল কি, একটা বাইসাইকেল কিকে গোল দিয়েছিল। বাইসাইকেল কিক কাকে বলে, উল্টো দিকে পিছন দিকে কি, হ্যাঁ, বাইসাইকেলকে যে গোলটা দিয়েছিল, তার যে ছবিটা তোলা হয়েছিল, ওর পায়ের পজিশন, হাতের পজিশন আর বলের পজিশন সব মিলিয়ে একটা গোল্ডেন স্পাইরাল। ঠিক আছে, তো এই গোল্ডেন রেশিও থেকে গোল্ডেন স্পাইরাল। আমাদের যে শামুক ঘুরে বেড়ায়, তাকে কাটলেও দেখা যায় ভেতরে রয়েছে গোল্ডেন স্পাইরাল। ঠিক আছে, আর কি, পাইন গাছের কোন, স্যারের সংগ্রহশালা রয়েছে কি? হ্যাঁ, আর যদি সংগ্রহশালা তৈরি করেন, আমি কিছু জিনিস আপনাকে দিয়ে যাবো। আমি যেখানেই বেড়াতে যাই কিছু না কিছু তুলে আনি আর কি। যখন উত্তরাখণ্ড গেছিলাম, তখন উত্তরাখণ্ডে প্রচুর পাইন গাছ, এর প্রচুর পাইনের ফল পড়ে আছে, অদ্ভুত সুন্দর দেখতে। সেই পাইন ফলগুলোর পেটালস, পাপড়িগুলো, সেগুলো কিন্তু গোল্ডেন স্পাইরালের মধ্যে আছে। যারা বাড়িতে চালতা গাছ দেখেছো? চালতার যে খোসাগুলো, সেগুলো যদি কোনাগুলো জুড়ে দেওয়া যায়, দেখবে একটা গোল্ডেন স্পাইরালের মধ্যে আছে। এরপর থেকে তোমরা কিন্তু যেখানেই দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো গোল্ডেন স্পাইরাল। পাবি? ঠিক আছে, সবাই এতক্ষণ ধৈর্য ধরে শুনলে, কাল থেকে একটা জিনিসে আমরা আর ভয় করবো, কি? আমার মতো দুর্বল ছেলে অঙ্কের, যে এই দরজায় অঙ্ক দেখলে ওই দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যেত, সে তোমাদের সামনে ঝাড়া 2 ঘন্টা অঙ্ক নিয়ে যাই হোক সাপ ব্যাং হাতি বলে দেবে, তোমরা কেন ভয় করো? আর একটা জিনিস, যে
আমাদের সময় এটা বলতো যে কাটলে বাড়ে আর টানলে কমে। কোনটা কাটলে বাড়ে? কুকুর। আর টানলে কমে? এটা না জানা ভালো। সিগারেট, তাই না? সিগারেট টান দিলে সিগারেট কি হয়? ছোট হয়ে যায়। হ্যাঁ, না জানাই ভালো। কিন্তু একটা জিনিস কেবল বেড়েই যায়, লোককে দিলেই সেটা বেড়ে যায়। যত দেবে তত পাবে। অর্থাৎ তোমাদের মধ্যে যে একটু ভালো শিখলে সে আরেকজনকে শেখাবে, যত আরেকজনকে শেখাবে তত সেই জিনিসটা সম্বন্ধে তোমার ধারণা পরিষ্কার। আমি ছাত্র হিসেবে যা শিখেছি, শিক্ষক হিসেবে শিখেছি তার অনেক বেশি। তার কারণ আমার ছাত্রদের কাছে আমার বলা ছিল যে যা জানো না তাই নিয়ে আমাকে প্রশ্ন করো। ক্লাসের শেষে 5 মিনিট তোমাদের আমি প্রশ্নের উত্তর দেব, যে যা জানো। ফলে বহু রকমের প্রশ্ন আসতো, আর প্রশ্ন এলেই কিন্তু কি হতো, সিপিইউ সচল হয়ে উঠতো। সিপিইউর মধ্যে যে কোর্সগুলোর মধ্যে আমার মেমোরি স্টোর হয়ে আছে, তারা আমাকে এমন একটা যুক্তিবোধে ফেলতো যে সঠিক উত্তরটাই আমার মাথা দিয়ে বেরোতো, যেটা আমি কোনোদিন ভাবিনি। ঠিক আছে, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো, খুব ভালো পড়াশোনা করো। আমরা রামানুজন না হতে পারি, শ্রীকান্ত হলে হতেই পারি।